আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুইট রিভেঞ্জ গল্পের পার্ট 4। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। আশরাফ অফিসে আসতেই ম্যানেজার জমির হাজির। সে বলে, স্যার, আমি আজ সকালে ইনভেস্টরদের লিস্ট বের করেছি। ট্রাকের মালামালের মধ্যে যাদের প্রাণ ছিল তাদের মোট ড্যামেজ ক্লেম দাঁড়াবে প্রায় 50 কোটি টাকা। এছাড়া ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স আর স্টোরেজের হিসাব মিলে পুরোটা 60 কোটিরও বেশি। আশরাফ যেন শুনে না, শুধু কপালের ঘাম মুছে বলে, ইন্স্যুরেন্স তো করা ছিল। জমির আশরাফের কথা শুনে বলে, দুঃখিত স্যার, যে ফাইলটা আপনি সাইন করেননি ওই ইন্স্যুরেন্স পলিসি অ্যাক্টিভ হয়নি। ট্র্যাক ছাড়ার আগে ফাইনাল ভেরিফিকেশনে সাইন লাগতো, সেটা হয়নি। আশরাফ তখন তার ম্যানেজারের কথা শুনে বলে, মানে ইন্স্যুরেন্স ছিল না? জমির মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারে না। কিছু সময় পর বলে, এখন ইনভেস্টরদের টাকা দিতে হবে আমাদের। আপনার অ্যাকাউন্টে এখনও 19 কোটি আছে, কিন্তু তাতে কিছু হবে না, ব্যাংকেও ফান্ড কম। আশরাফ দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো পাগলের মতো। আশরাফ তার ম্যানেজারকে বলে, এখন কি করা যায়? ব্যাংকে লোন। জমির তখন বলে, বিস্ফোরণ ডিটেলসের কারণে এখন ব্যাংক কোনো রিস্ক নিতে চাইছে না। আমাদের প্রস্তাবে তারা আগ্রহী দেখায়নি, আমি চেষ্টা করেছিলাম। আশরাফ তখন বলে, তাহলে আমি কি করব? জামির, আমি একে কীভাবে সব সামলাবো? জামির বলেন, স্যার, একটা অপশন আছে। আপনার নারায়ণগঞ্জের যে জমিগুলোতে নতুন ফ্যাক্টরি প্ল্যান করেছিলেন সেগুলোর কিছু অংশ আপনি নিলামে তুললে ভালো দাম পাওয়া যাবে। অন্তত 30-35 কোটি উঠে আসবে। ইনভেস্টরদের টাকাটাও কিছুটা শোধ হবে। আশরাফ তখন তার ম্যানেজারের কথা শুনে বলে, আমার বিজনেসের হৃৎপিণ্ডটা কেটে দিতে বলছো জামির? আমি কিভাবে সব হারাতে দেব? জামির তখন বলেন, স্যার, আপনার সব হারাবে না, অন্তত সময় পাবেন, বাকিটা আবার গুছিয়ে নিতে পারবেন। চুপচাপ বসে পড়ে আশরাফ কি করবে বুঝতে পারে না। এক একটার পর এক একটা ফোন আসছে। ইনভেস্টর, ডিস্ট্রিবিউটর, পার্টনাররা সব কল করেছে। যারা ইনভেস্ট করেছিল আশরাফের কোম্পানিতে তাদের মধ্যে একটা ইনভেস্টর বলে ওঠে, আশরাফ সাহেব, আমাদের প্রাণ পড়ে গেছে। আপনি এখনই এক্সপ্লেইন দেন, টাকা কবে ফেরত দিবেন, না হলে আমরা মামলা করব আপনার কোম্পানির বিরুদ্ধে, ক্লাস অকশন ফাইল করব, আমাদের 10 জন একসাথে আদালতে যাব। ফোন নামিয়ে ফেলে দেয় আশরাফ। নিজেকে আয়নায় দেখে চোখ লাল, চেহারায় আতঙ্ক। এই লোকটা এতদিন ভাবতো আমি দেশের টপ বিজনেসম্যান, আর আজ একটা দুর্ঘটনায় যেন সবকিছু শেষ। সময় পেরিয়ে বিকেল আসে। জমির হন্তদন্ত হয়ে অফিসে ঢুকে। সে আশরাফকে বলেন, স্যার, আর একটা দুঃসংবাদ। সাব্বির স্যার আপনার কোম্পানির কয়েকজন টেকনিক্যাল অফিসারকে কিনে ফেলেছে। সে আপনার এক্সপোর্ট রিপোর্ট, কিছু গুরুত্বপূর্ণ লাইসেন্স ফাইল, এমনকি আপনার ট্যাক্স ফাইলের ডাটা বিক্রি করে দিয়েছে সাব্বিরের কাছে। সে এসব মিডিয়াতে মিথ্যাভাবে ছড়াচ্ছে। আশরাফ তখন বলেন, কি বলছো সাব্বির? জামির তখন বলেন, হ্যাঁ স্যার, জাস্ট বিজনেস মিডিয়া নামে একটা নতুন রিপোর্ট বলা হয়েছে আশরাফ গ্রুপের ভিতরে দুর্নীতির স্রোত, ইনভেস্টরদের সাথে প্রতারণা, এইসব ছাপানো হয়েছে। আশরাফ তখন তার ম্যানেজারের কথা শুনে বলেন, সে আমার পিছনে লেগে আছে, কারণ আমি তার ফিউচারে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। আমি জানি সে আমার সব কিছু ধ্বংস করতে চাই। তখন জামির বলে ওঠেন, স্যার, এটা থামাতে না পারলে আপনি আইনগত দিক থেকেও বড় সমস্যায় পড়বেন। তখন আশরাফ বলে, আর কি কিছু জানো? আশরাফের কথা শুনে তখন জামির বলে ওঠেন, সাব্বির আপনার এক পুরনো সাপ্লায়ার কোম্পানির সাথেও কন্ট্রাক্ট করেছে। তারা এখন থেকে আপনার কোম্পানিতে মাল সরবরাহ বন্ধ করবে বলে জানিয়েছে। তারা এখন সোলার হোপ কোম্পানির সাথে কাজ করবে। আশরাফের কপালে ভাঁজ পড়ে, গায়ের ঘাম জামা ভিজিয়ে দিয়েছে, ঠোঁট শুকিয়ে গেছে। তার মাথার মধ্যে বাজছে, সাব্বির, তুই কি আমায় শেষ করেই ছাড়বি? ছুটির পর সময় চলে গেছে, অফিস ফাঁকা। আশরাফ চেয়ার থেকে উঠে জানলার ধারে গিয়ে দাঁড়ায়। ঢাকার আলো ঝলমলে শহরটাকে দেখে মনে হয় সব আগের মতোই আছে, কিন্তু তার ভিতরে শহরটা আজ ধ্বংসস্তূপ। মনে পড়ে যখন প্রথম ছোট্ট একটা ট্রেনিং কোম্পানি খুলেছিল, তখন রাজ্যকে কাজ করত, নিজের স্বপ্ন নিয়ে ভাবত। আজ এত দূরে এসে যখন সে দাঁড়িয়েছে, তখন যেন এক ঝড় এসে সবকিছু ধুলোর মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে। তার চোখ বেয়ে পড়ছে অশ্রু। নিঃশব্দে ফিসফিস করে, আমি কি সত্যিই হেরে যাচ্ছি? দিনগুলো এক সময় বদলাই, যেমন বদলে গেছে অর্ক। এক সময় যে অর্ক ছিল বড়লোক বাড়ির গরিবের কাজের ছেলে, এখন সে এক সফল বিজনেসম্যান। দামি গাড়ি, চোখ ধাঁধানো অফিস, ঝকঝকে স্মার্টনেস, সব মিলিয়ে এক অবিশ্বাস্য রূপান্তর। কিন্তু সেই বদলে যাওয়া অর্ককে যখন প্রথম দেখেছিল অরণি, তার নিজের চোখকে বিশ্বাস হয়নি। এই ছেলেটা কি সত্যিই সেই অর্ক যে এক সময় আমাদের বাড়ি কাজ করতো, যাকে আমরা কত তাচ্ছিল্য করেছিলাম? অরণি এইসব দিন রাত মনে মনেই ভাবতো। শরীরটা কেঁপে উঠছিল ওর নিজের ভাবনায়।
তখন সে জানতো না এই অর্কই একদিন তার রাতের ঘুম কেড়ে নিবে। সময়টা সন্ধ্যা, সূর্য নেমেছে, বাতাসে একটু একটু শীতভাব। আরুনি নিজের রুমে আয়নার সামনে বসেছিল। সাজতে ইচ্ছা হচ্ছিল না, মুখটা যেন নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। হাতে ফোন, স্ক্রিনে অর্কের আপলোড করে একটা ছবি, কালো সুটে দাঁড়িয়ে, চোখে সানগ্লাস, পেছনে একটা বিলাসবহুল গাড়ি। তাকে দেখে আরুনির বুকের ভেতর কেমন জানি মোচড় যায়। নিজেই নিজেকে বলে, অর্ক তুমি তো আজ অন্য কেউ হয়ে গেছো। রত্না তার মেয়ের এই অবস্থা দেখে বলে, ভাগ্যের কি খেলা, আমরা যাকে একসময় কাজের ছেলে বলে দূরে রেখেছিলাম, সেই ছেলেটাই আজ আমার মেয়ের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। পরের দিন সকালে আরুনি বের হলো একদম নতুন সাজে, পরনে হালকা লেবু রঙের শাড়ি, হালকা মেকআপ, হাতে ফোল্ডার। অর্কের অফিসে ঢুকে সোজা রিসেপশনের ডেস্কে, আমি মিস্টার অর্কের সাথে দেখা করতে চাই। আরুনি অর্কের এক স্টাফকে বলে, আজও আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে ম্যাম। একটা ছেলে আরুনিকে উদ্দেশ্য করে বলে, ও আমাকে চেনে, বলে দিন আরুনি এসেছে। আরুনি তখন সেই ছেলেটিকে বলে, রিসেপশনের ছেলেটা অর্কের কাছে যায়। ছেলেটা বলে, স্যার ম্যাম আরুনি আপনাকে দেখতে এসেছেন। অর্ক তখন ছেলেটির কথা শুনে বলে, বলুন আমি ব্যস্ত, সময় নেই দেখা করার। ছেলেটা ফিরে এসে কথাটা বলল। আরুনির বুকের মধ্যে যেন বাজ পড়ে এটা শুনে। ও আমাকে দেখতে চায় না, সে একা বিড়বিড় করে বলল। অগত্যা মাথা নিচু করে ফিরে যায় আরুনি। আরুনি দিন দিন অস্থির হতে লাগলো। একের পর একবার অর্কের অফিসে যাওয়া, কখনো অজুহাতে মেইল পাঠানো, কখনো বিজনেস প্রজেক্ট নিয়ে আলোচনা করার ছলে দেখা করার চেষ্টা, সবাই যেন এক উদ্দেশ্যই, আমি তোমাকে চাই অর্ক, তুমি আজ আমার অহংকার ভেঙে দিয়েছো, তোমার কাছে আমি মাথা নত করতে রাজি আছি। আরুনি সাহস করে অর্কের ফেসবুকে একটা মেসেজ পাঠাই, অর্ক আমি জানি তুমি এখন অনেক ব্যস্ত, অনেক বড়, তবুও আমি কি একটু সময় পেতে পারি কফির জন্য প্লিজ। অর্ক সিন করে কিন্তু কোনো উত্তর দেয় না। ওদিকে অর্ক একা বসে থাকে ব্যালকনিতে, হাতে কফির কাপ, চোখ দিগন্ত। মনে পড়ে যাচ্ছে কিছু অতীতের কথা। তুই ছোট লোক, কাজের ছেলে, তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? কুত্তার বাচ্চা, যা সর সামনে থেকে। আরুনির সেই কথা আজও অর্কের কানে বাজে। সে চোখ বন্ধ করে, তুমি ভালোবাসো আমাকে অরণি? আজ যখন আমি কোটিপতি হয়েছি, যখন তোমার চোখে আমি সমাজে মানজনক যোগ্যতা অর্জন করেছি বলে ভালোবেসেছো, না আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কখনোই না। অর্ক নিজে নিজেই কথাগুলো ভাবে, কিন্তু মনের গভীরে অর্ক জানে সে আজও আরুনিকে ভালোবাসে। আরুনি ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা। আরুনি আবার যায় অর্কের অফিসে। এবার সে নিচে রিসেপশনে বসে অপেক্ষা করে প্রায় 1 ঘন্টা। অবশেষে অর্ক বেরিয়ে আসে। আরুনি দৌড়ে অর্কের সামনে যায়। অর্ক চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্টাফেরা ফোন বের করে ভিডিও শুরু করে। অর্ক তখন আরুনিকে উদ্দেশ্য করে বলে, তুমি আবার এসেছো? আরুনি তখন বলে, হ্যাঁ আমি এসেছি, তোমাকে বলার মতো কিছু কথা আছে। অর্ক তখন বলে, তোমার বলার কিছু নেই? আরুনি বলে, না আছে, শুনতেই হবে। অর্ক চুপ থাকে। আরুনি এগিয়ে এসে বলতে শুরু করে, আমি জানি আমি তোমার অতীতে কষ্ট দিয়েছি, আমার আচরণ, আমার কথা, সব কিছু দিয়ে আমি তোমাকে অপমান করেছি, আর তার জন্য আমি অনুতপ্ত। অর্ক তখন বলে, তুমি জানো অনুতপ্ত হওয়ার মানে কি? আরুনি তখন অর্কের কথা শুনে বলে, আমি জানি, আর জানি তুমি এখন সেই অবস্থানে পৌঁছেছ, সেটা কেবল তোমার মেধা, তোমার সাহস, তোমার যুদ্ধের ফল। আমি আজ বুঝি ভালোবাসা মানে শ্রদ্ধা। আমি শ্রদ্ধা করি তোমাকে অর্ক, একটু বোঝার চেষ্টা করো। অর্ক তখন বলে, এতদিন কোথায় ছিল এসব? কোনো কিছু আমার বিশ্বাস হয় না। আরুনি তখন অর্কের কথা শুনে বলে, তুমি কি জানো আমি এখন রাত জেগে তোমার ছবিগুলো দেখি, তোমার নাম উচ্চারণ করে কাঁদি, তোমার আগের কথাগুলো ভাবলে আরও কষ্ট অনুভব করি। মানুষ কি পরিবর্তন হতে পারে না? অর্ক তখন আরুনির কথা শুনে বলে, পারে, তবে কখন পরিবর্তন হবে সেটা বুঝে নিতে হয়। আরুনি কাঁদছে এবার, মুখের মেকআপ লেপটে গেছে। আরুনি আবারও বলে, দেখো অর্ক, আমি চাই না তুমি আমাকে ভালোবাসো, আমি শুধু চাই তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি নিজেকে বদলাতে চাই তোমার জন্য, শুধু তোমার জন্য। অর্ক চোখ নামিয়ে নেয়। তার ভিতরে কান্না, অভিমান, ভালোবাসা সব একসাথে তোলপাড় করছে, কিন্তু সে মুখে বলল, তুমি অনেক দেরি করে ফেলেছো অরণি। অরণি তখন বলে, তুমি আমাকে ঘৃণা করো? অর্ক তখন বলে, না আমি তোমাকে ভুলতে পারিনি, এটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। আরুনি চোখ জলজল করে ওঠে। আরুনি বলে, তাহলে একবার একবার আমায় ধরে রেখো, আমি আর ছেড়ে যাব না। আমি তো আর সেই অহংকারী মেয়েটা নই, আমি এখন শুধু আরুনি, তোমার হয়ে যেতে চাওয়া এক মেয়ে। অর্ক এবার একটুও না তাকিয়ে পাশ কেটে চলে যাই। আরুনি দাঁড়িয়ে থাকে সেখানে, চুপচাপ ভাঙা হৃদয়ে, কিন্তু মুখে একটাই কথা, আমি হাল ছাড়বো না। যতবার তুমি দূরে যাবে ততবার আমি তোমার পিছু আসবো। আমি তো ভালোবেসে ফেলেছি তোমাকে অর্ক। রিসেপশনের ছেলেটা এগিয়ে এসে আরুনির পাশে দাঁড়াই। আরুনির প্রতি তার মায়া জাগে। সবাই এগিয়ে এসে আরুনিকে সাপোর্ট করতে থাকে। রাত প্রায় 10টা।
টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিসেবের কাগজগুলো জমে উঠেছে স্তূপের মতো। আশরাফ সাহেব কাগজগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, চোখ লাল হয়ে আছে, নিঃশ্বাস ভারী। পুরো ঘর জুড়ে একরকম মৃত্যুর স্তব্ধতা। ম্যানেজার জমির সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলল, স্যার, সব হিসাব করে দেখা গেছে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 100 কোটি টাকা। আমাদের আর কিছুই বাকি নেই, ব্যাংকও লোন রিজেক্ট করেছে। আশরাফ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিলেন। মাথার ভেতর যেন বাস পড়ল। তার সারা জীবনের পরিশ্রম, গড়ে তোলা সাম্রাজ্য একে একে ভেঙে পড়ছে। জামির আবারও বলল, একটা উপায় আছে স্যার, আপনি চাইলে আপনার কোম্পানির সম্পত্তি, বাড়ি গাড়ি, কয়েকটা সাইট এসব নিলামে উঠিয়ে দিতে পারেন, দামও পাবেন ভালো। আশরাফ এবার উঠে দাঁড়ালেন। তার গলায় ছিল হাহাকার মেশানো রাগ। তিনি বললেন, আমি আমার বাড়ি, আমার কোম্পানি নিলামে তুলব? জামির তখন বলেন, স্যার, আর উপায় নেই। এসব নিলামে তুললে ইনভেস্টরদের টাকা শোধ করতে পারবেন, আপনার সম্মান হয়তো রক্ষা পাবে। আশরাফ চুপচাপ জানলার দিকে তাকিয়ে রইলেন। বাইরে ঘোর অন্ধকার। মনে হচ্ছে সেই অন্ধকার যেন তার জীবনের প্রতিটি কোণায় ঢুকে গেছে। সে বলে, বেশ, জানিয়ে দাও সবাইকে। 2 সপ্তাহের ভিতরে ব্যবস্থা করো। 2 সপ্তাহ পরে শহরের সবচেয়ে বড় কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে সেই বহুল প্রতীক্ষিত নিলামের অনুষ্ঠান। আশরাফের বাড়ি গাড়ি, জমি, বিল্ডিং, কোম্পানি, শেয়ার সব উঠে আসছে নিলামে। মিডিয়া, সংবাদ, বিজনেস ফোরাম সবাই এসেছে। সাথে এসেছে আশরাফের পরিবারও। এই পরিবার একদিন এতটা বড় ছিল, আজ তারা হারাচ্ছে সবকিছু। যেন পুরো শহরের চোখে একটা নাটক চলছে। রত্না, রাবেকা বেগম, আরনি, আশরাফ সবাই প্রথম সারিতে বসে, চোখে মুখে উদ্বেগও আর লজ্জার ছায়া। প্রথমে কোম্পানির 2টি অফিস বিল্ডিং বিক্রি হলো, তারপর গাড়ি। একে একে উঠছে বিশাল বাড়িটি, যেখানে অর্ক এক সময় বাসন মাজে, কাপড় ধুয়ে বড় হয়েছে। আরনি কাপা চোখে একটার পর একটা মূল্য শুনছে। দিলামের ছেলেটা শিপন নাম তার। সে বলে ওঠে, 50 কোটি টাকায় কে কিনবে বাড়িটি? একটি বিজনেসম্যান তার কথা শুনে বলে, 55 কোটি। শিপন তখন বলে, 55 কোটির অফার আসলো, আর কেউ কি আছেন? আরেকটি বিজনেসম্যান তখন বলে ওঠে, 70 কোটি। শিপন আবারও বলে, 70 কোটি। 70 কোটির অফার। হঠাৎ নিস্তব্ধতা। দরজায় হঠাৎ এক আওয়াজ। সব ক্যামেরা ঘুরে যায় একদিকে। একজন লম্বা, চেওড়া, কাঁধের মানুষ, কালো স্যুট পরে, হালকা দাড়ি, চোখে সানগ্লাস, হাতে সিগনেচার ব্র্যান্ডের ঘড়ি, মুখে একটা মাস্ক। পাশে তার 2জন সিকিউরিটি। এবং সে আস্তে ধাপে ধাপে মঞ্চের দিকে এগিয়ে আসে। সে এসে বলে, আমার অফার 150 কোটি টাকা, একেবারে সব কিছু, বাড়ি গাড়ি, কোম্পানি, জমি সব। আর সেই সাথে আশরাফ সাহেবের মেয়ে আরুনিকে বিয়ের প্রস্তাব। হররুম স্তব্ধ। নিলাম পরিচালকের মুখে হা হয়ে আছে। সাংবাদিকেরা ক্যামেরা ফ্ল্যাশ মারছে একটার পর একটা। ছেলেটা মুখ থেকে মাস্ক সরাই। অর্ক এসেছে। অর্ক আসাতে হররুমে আরও হইচই পড়ে যায়। আরুনির পাশে বসা রাবেকা বেগম ফিসফিস করে বলে, ওই যে ছেলেটা, ওই তো অর্ক, আমাদের বাড়ির কাজের ছেলে অর্ক। আরুনি যেন কথা হারিয়ে ফেলে। হ্যাঁ, এটাই সেই অর্ক, যে একদিন কাপড় কাচতো, অপমান সহ্য করতো, কোনো বেলা ঠিকমতো খেত না। আজ সে সোলার হক কোম্পানির সিও, কোটি টাকার মালিক। সে আজ তাদেরই বাড়ি কিনতে এসেছে, যেখানে থেকে প্রতিদিন অপমান সহ্য করতে হতো। অর্কের অফারে আর কোনো বিজনেসম্যান কথা বলার সাহস দেখায়নি। অর্কের অফারে ডিল ফাইনাল। আশরাফ রাজি না হয়ে উপায় নেই, কিন্তু সব হারানোর পরও তার প্রিয় মেয়েটাকেও বিয়ে দিতে হবে অর্কের সাথে। নিলাম শেষ। সংবাদপত্রে হেডলাইন, অর্ক বিকমস অনার অফ আশরাফ এম্পায়ার। সব কিছু পেপার বুঝে নেয় অর্ক। সে ওখান থেকে চলে যায়, কারোর সাথে কথা বলেনি। আরুনি ডেকেছিল, কিন্তু অর্ক ঘুরেও তাকায়নি। ওরা নিজেদের বাড়িতে আসে। কিছু সময় পর দামি গাড়ি নিয়ে অর্ক আসে। অর্ক তাদের পুরনো বাড়ির লিভিং রুমে দাঁড়িয়ে অর্ককে দেখে সবাই একত্রিত। আরুনি, রাবেকা, আশরাফ, রত্না, আরান, সেলিম, ঝর্ণা খালা সবাই একসাথে দাঁড়িয়ে। অর্ক ঠান্ডা গলায় বলে, এই বাড়ি এখন আমার, কিন্তু আমি আপনাদের থাকতে দিচ্ছি, কারণ আমি প্রতিশোধ চাই না। আমি প্রমাণ দিতে চেয়েছিলাম গরিবেরও স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন একদিন রাজত্ব করে। সে সাথে আমি আরুনিকে বিয়ে করতে চাই। রত্না মাথা নিচে করে কাঁদতেছে। আশরাফের চোখে জল নিয়ে তাকিয়ে আছে। আরুনি কিছু বলতে চাই, কিন্তু তার গলা শুকিয়ে গেছে। অর্ক এখন আশরাফের সবকিছুর মালিক, কিন্তু অর্ক কেন আরুনিকে হঠাৎ এভাবে বিয়ের কথা বলল? কোনো অনুষ্ঠান, লোক বরাহ ছাড়াই ওদের বিয়ে হয় আজ। রাতের শেষ প্রহরে সাজানো বাসর ঘরে প্রবেশ করলো আরুনি। লাল শাড়িতে ঢাকা মুখটা একটুখানি কাঁপছে। বাইরে থেকে কেউ বুঝবে না, কিন্তু ভেতরে ভেতরে সে জানে আজকের রাতটা কোনো সাধারণ বাসর রাত নয়, সেটা ওর কাছে স্পেশাল। কিছু সময় পর অর্ক আসে ভিতরে। অর্ক দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে কোনো রোমান্স নেই, নেই কোনো আহ্লাদ, বরং গভীর, শীতল, চিন্তামগ্ন দৃষ্টি দিয়ে আরুনিকে দেখছে। আরুনি বুঝতে পারছে না অর্ক হুট করে কেন এভাবে বিয়ে করলো। আরুনিকে অর্ক উদ্দেশ্য করে বলে, আরুনি, তুমি এখন আমার বউ। এ পরিচয় আজকে থেকে তোমার পরিচয়। ভালোবাসি তোমায়। 2 সপ্তাহ পর আরুনি বাড়ি ফিরছে। আরুনি তার বাড়িতে এসে দেখে আরুনি বিছানায় শুয়ে আছে। আরুনি বলতে পারছে না অর্ক ঘুমিয়ে পড়েছে, নাকি ওর ঘুম ভেঙে গেছে।
সেটা অস্বীকার করব না, কিন্তু মন থেকে এখনো তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি। এটা শোনা মাত্রই আরণির চোখে বিস্ময়। সে ভেবেছিল অর্ক তাকে ভালোবেসে মন থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই স্বীকারোক্তি যেন আরণিকে কাঁপিয়ে তুলল। আরণি যখন অর্ককে বলে কেন মেনে নিতে পারোনি, তার কণ্ঠে কাঁপে। অর্ক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কারণ তুমি আমাকে এক সময় অপমান করেছিলে। তোমার পরিবারের প্রতিটা সদস্য আমাকে তুচ্ছ করেছে। আমি ছিলাম ও বাড়ির কাজের ছেলে, যাকে সবাই অবহেলায় দেখতো। আজ আমি সেই অবস্থানে এসেছি, সেটা কঠিন পথ পেরিয়ে। আর আমি চাই তুমি সেই পথটা অনুভব করো। তুমি যদি সত্যি আমার স্ত্রী হতে চাও, তবে তোমাকে প্রমাণ করতে হবে তুমি সেই জীবন বুঝতে পেরেছো। আরণি কেঁদে ফেললো, কণ্ঠে ছিল কিছু অদ্ভুত দৃঢ়তা। আরণি বলে, তুমি যা চাও আমি করব। অর্ক তখন বলে, তবে শোনো, কাল সকাল থেকেই তুমি এই বাড়ির কাজ করবে, রান্না, ঘর মোছা, কাপড় ধোয়া, আমি যা যা করতাম সব। তবে তুমি তোমার ঘরে থাকবে, তবে কোনো নরম তোষক থাকবে না। আর আমি ঘুমাবো আমার মায়ের ঘরে, যেখানে আজও তার ঘ্রাণ থাকে। যতদিন না আমি মন থেকে বুঝি তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য, ততদিন শুধু তুমি আমার বউ নামে পরিচিত থাকবে, স্ত্রীর মর্যাদা নয়। আরণির চোখে পানি আসে না, সে এতেই খুশি। ঠিক আছে, আমি রাজি। আরণি তখন বলে। পরের দিন ভোরে ঘুম থেকে উঠল আরণি। এমন বিছানা সে কখনো কল্পনাও করেনি। মোটা চাদরের নিচে কাঠের শক্ত খাট। সে জানে এই যুদ্ধ ওর নিজের তৈরি করা, তাই এই যন্ত্রণাও তারই প্রাপ্য। রান্নাঘরে গিয়ে রান্নার কাজ শুরু করলো সে। কখনো রান্নাঘরে আসেনি, আগুন জ্বালানো, চাল ধোয়া, ডাল বাছা, কিছুই জানে না সে। বারবার হাত কেটে যাচ্ছিল, কিন্তু সে দমে যায়নি। রাবেয়া খালা এসব দেখলেন। তিনি বললেন, তুই এসব করছিস? তুই তো এবারের রাজকন্যা ছিলি। আরণি তখন রাবেয়া খালাকে বলে, আজ আমি শুধু একজন স্ত্রী হতে চাই, আর তার জন্যই এই পথ বেছে নিয়েছি। রাবেয়া খালা তখন বলে, আমি তোকে সাহায্য করব, তুই হাল ছাড়িস না। অন্যদিকে অর্ক প্রতিদিন অফিস থেকে ফিরে দেখতো আরণির পরিশ্রম। একদিন সে দেখলো রান্নাঘরের দরজার পাশে বসে আরণি কাঁদছে, হাতে কাপড় ধোয়ার দাগ, হাতে আগুনের ছেঁকা। অর্ক কিছু না বলে চলে গেল নিজের ঘরে। ভিতরে ভিতরে তার মন কাঁপছিল, কিন্তু সে জানে ক্ষমা ও ভালোবাসা সহজে পাওয়া উচিত নয়। রাতের বেলা চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে থাকে আরণি। মাঝে মাঝে নিচে আসে। অর্কের ঘরে দরজা খুলে দেখে অর্ক তার মায়ের ঘরে মাটিতে ঘুমাচ্ছে। মায়ের ছবি জড়িয়ে ঘুমায় সে। সময় কাটতে লাগলো, দিন গিয়ে সপ্তাহ। প্রতিদিন আরণি কাজ করতো মাথা নিচু করে। কখনো অভিযোগ করতো না, কখনো ক্লান্তি প্রকাশ করতো না। রান্না শেষে ঘর মুছে কাপড় ধোয়, নিজের হাতে মেহেদির রং ধুয়ে গেছে সাবানের পানিতে। কিন্তু সে জানে অর্ককে পেতে হলে এইটুকু ত্যাগ না করলে সে আর তার প্রিয় হবে না। অর্ক প্রতিদিন দেখছি চুপচাপ দূর থেকে, আর তার ভিতরের কঠিন দেওয়াল একটু একটু করে গলে যাচ্ছে। একদিন ঝর্ণা খালা এসে বলল, অর্ক, আর কত দেখবি? মেয়েটা নিজের সব অহংকার ফেলে তোকে ভালোবাসছে। অর্ক কিছু না বলে চলে যাই। সকালে উঠেই আরণি আবার কাজে নেমে পড়ল। রান্নাঘরে চুলা জ্বালাচ্ছে, হাঁড়িতে ভাত বসানো, তরকারিতে মরিচ পেস্ট, ডাল ফাটানো, থালা বাসন মাজা সব একা হাতে করছে। ঠান্ডা পানিতে কাপড় ধোয়ার সময় হাত সাদা হয়ে গিয়েছে, আঙুল ফেটে গিয়েছে, চামড়া। মুখে কোনো অভিযোগ নেই, চোখে শুধু একটা জেদ, অর্কের মন জয় করতেই হবে। অর্ক অফিসে যায়, আসে, খায়, কাজ করে, কিন্তু আরণের দিকে তাকেও একটা কথা বলে না, যেন তার অস্তিত্ব অর্কের চোখে নেই। অথচ যখন কেউ খেয়াল করে না, অর্ক পেছনে পেছনে তাকিয়ে দেখে এই মেয়েটি প্রতিদিন তার জন্য কষ্ট করছে, তার একটুখানি ভালোবাসার জন্য। সন্ধ্যে রান্না শেষ করে ঘর মোছার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল আরণি। ঘাম দিয়ে একেবারে ভিজে গিয়েছে শরীর, মুখ সাদা, চোখ অর্ধেক বন্ধ। অর্ক তাকানো নিজের ঘরে, ধপ করে পড়ার শব্দে দরজা খুলেই ছুটে এলো। অর্ক তখন জোরে চিল্লিয়ে বলে, আরণি! নিঃশব্দে নামটি বেরিয়ে এলো তার ঠোঁট থেকে। আরণি চোখ মেলল, অর্ককে কাছে পেয়ে একটু হাসলো। মুখ বলল না কিছু, কিন্তু চোখ দিয়ে বলল, তোমার জন্যই তো লড়ছি। অর্ক এক মুহূর্তের জন্য শক্ত হতে পারলো না। কোলে করে তুলে নিয়ে নিজের ঘরে নিয়ে গেল। তখনই বুঝলো জ্বর অনেক। অর্ক দেরি না করে অর্ক বিছানায় বসে পাশে আরণির মাথায় পানি ঢালতে থাকে। অর্ক রান্নাঘরে গিয়ে স্যুপ বানিয়ে আনে, আরণিকে খাওয়াচ্ছে। বাড়ির সবাই অর্কের কাণ্ড দেখে। অর্ক আরণির হাত ধরে বলে, তুমি বোকা, এত কষ্ট কেন করো বলো তো? আমি তো আছি। আরণি কথা বলতে পারছে না, কিন্তু চোখের কোণায় জমা জল। তার জবাব দিল, তুমি আমার জীবন। আমি তো হেরে গেছি তোমার ভালোবাসায়। তারপর